হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা সিউইড এক্সট্রাক্টের বিশদ আলোচনা করব। যেমন এটার বিভিন্ন ফর্ম, পুষ্টির উপাদান, তার পরিমাণ, প্রয়োগের ফ্রিকোয়েন্সি ইত্যাদি। আর যেহেতু একটা এপিসোডে অনেক কিছু বলতে চেষ্টা করেছি, যদি এপিসোডের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তাহলে শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে শুরু করা যাক। সিউইড এক্সট্রাক্ট মূলত দুটো ফর্মে পাওয়া যায়, লিকুইড আর গ্র্যানুলার, মানে দানাদার। তবে এর একটা পাউডার ফর্মও হয়, সেটাকে আমরা গ্র্যানুলারের সঙ্গেই বিবেচনা করব। এটা একটা ভরসাযোগ্য এবং পরিবেশ বান্ধব সার। এটা রিসাইক্লেবল। সিউইড হলো এক প্রকার সামুদ্রিক শৈবাল বা আগাছা। এই আগাছা থেকে সংগৃহীত নির্যাসই হলো সিউইড এক্সট্রাক্ট। আর এই নির্যাস থেকেই উদ্ভিদের জন্য ব্যবহার উপযোগী লিকুইড অথবা দানাদার সার তৈরি করা হয়। এর প্রয়োগ কৃত্রিম সারের প্রয়োজনীয়তা কমায়, যা পরিবেশ দূষণ কমাতে সহায়ক। কিভাবে সেটাও আজকের আলোচনায় জানবো। এবার আসি এর পুষ্টি উপাদান এবং তাদের উপকারিতা প্রসঙ্গে। সামগ্রিকভাবে সিউইড এক্সট্রাক্ট একটা প্রাকৃতিক এবং শক্তিশালী উপাদান, যেটা উদ্ভিদের বৃদ্ধি বাড়াতে, মাটির স্বাস্থ্য উন্নত করতে এবং ঈর্ষণীয় বাগান চর্চা সহায়ক। সিউইড এক্সট্রাক্ট এর পুষ্টিকর উপাদান এবং প্রবর্তক বৈশিষ্ট্যের জন্য ভীষণভাবে মূল্যবান। এখন তরল অথবা দানাদার দুটো ফর্মেই উপাদানগুলো একই, কিন্তু পরিমাণের একটু তারতম্য দেখা যায়। এবার তাহলে সেই আলোচনায় যাওয়া যাক। প্রথমেই বলতে হবে মাইক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ প্রধান পুষ্টি উপাদানগুলো। প্রথমে নাইট্রোজেন। লিকুইড ফর্মে সাধারণত 1 থেকে 2% আর দানাদার ফর্মে 2 থেকে 3%। নাইট্রোজেন উদ্ভিদের পাতা ও কাণ্ডের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ফসফরাস, লিকুইড ফর্মে 0.5 থেকে 1%, গ্রানুলার ফর্মে 1 to 2%, যেটা মূলের বিকাশ, ফুল ও ফলনের জন্য সহায়ক। পটাশিয়াম, লিকুইড ফর্মে 2 to 4%, গ্রানুলার ফর্মে 5 to 8%, যেটা উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার আসা যাক ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা গৌণ পুষ্টি উপাদানগুলোর দিকে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম। এখানে আয়রন থেকে মলিবডেনাম পর্যন্ত নিউট্রিয়েন্টসগুলো ট্রেস নিউট্রিয়েন্টস। এখন ট্রেস নিউট্রিয়েন্টস কি সেটা আর বিস্তারিত এপিসোড আমরা পরে নিয়ে আসছি। এখানে ছোট করে না বললে বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে, তাই প্ল্যান্ট ট্রেস হলো বিভিন্ন বায়োটিক এবং অ্যাবায়োটিক কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে উদ্ভিদের বৃদ্ধির একটা অবস্থা। অর্থাৎ বায়োটিক বললে প্যাথোজেন, পোকামাকড়, কীটপতঙ্গ, আগাছা, এগুলো বাহ্যিক কারণ। আর অ্যাবায়োটিক মানে তাপমাত্রার চাপ, পুষ্টির ঘাটতি, বিষাক্ততা, ভেষজনাশক গুণাগুণের সঞ্চরমান হওয়া ইত্যাদির কারণে উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধির অবস্থা ব্যাহত হয়, সেইটা এখানে ট্রেস বলা হচ্ছে। সেই ট্রেস থেকে উদ্ধার করার জন্য এই নিউট্রিয়েন্টসগুলো ভীষণভাবে সহায়ক বলে এগুলোকে ট্রেস নিউট্রিয়েন্টস বলা হয়। আর এই যে স্ট্রেসের বিভিন্ন রকম নামকরণ, এগুলোকে একসাথে স্ট্রেস এলিমেন্ট বলা হয়। ট্রেস নিউট্রিয়েন্টস গুলোর তালিকাতে মলিবডেনামের লাইনে একটা শব্দ রয়েছে, নাইট্রোজেন ফিক্সিং। এটাও এখানে ছোট করে বলে রাখি, এর এপিসোডও পরে আসছে। নাইট্রোজেন ফিক্সেশন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসকে একটা ফর্মে রূপান্তরিত করা হয়, যেটা উদ্ভিদ ব্যবহার করতে পারে। তাহলে এবার চলে আসি সিউইডের মধ্যে থাকা অন্যান্য উপাদানগুলোর দিকে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। কি কি? অক্সিন, যেটা মূলের বৃদ্ধি ও কোষ বৃদ্ধিতে সহায়ক। সাইটোকাইনিন, কোষ বিভাজন উদ্দীপিত করে, পাতার বৃদ্ধিতে সহায়তা করে, শাখার বৃদ্ধি হয়। জিব্বেরেলিন, কাণ্ড বৃদ্ধিতে এবং বীজ অঙ্কুরোদ্গমে ভীষণভাবে সহায়ক। অ্যাবসেসিক অ্যাসিড, উদ্ভিদকে পরিবেশগত চাপের প্রতি সাড়া দিতে ভীষণভাবে সহায়তা করে এই অ্যাবসেসিক অ্যাসিড। পরিবেশগত চাপ বলতে খরা বা ঠান্ডা, প্রচন্ড উত্তাপের অথবা ভীষণ ঠান্ডার দিনগুলোতে উদ্ভিদের সহ্য শক্তিকে বাড়িয়ে তোলে অ্যাবসেসিক অ্যাসিড। এরপর বলতে হয় অ্যামিনো অ্যাসিড। সিউইড এক্সট্রাক্টে অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা উদ্ভিদের চাপ কমাতে, পুষ্টি শোষণ বাড়াতে এবং প্রতিকূল আবহাওয়ার পরে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে। তারপরের পয়েন্টে আসতে হবে অ্যান্টিঅক্সিডেন্টস। এগুলো গাছকে পরিবেশগত চাপ যেমন খরা, অতিরিক্ত চাপ, লবণাক্ততা থেকে রক্ষা করতে সাহায্য করে। আসলে মাটির লবণাক্ততা কমিয়ে ফেলতে পারে এমন ব্যাপারটা নয়, লবণাক্ত মাটির মধ্যে থাকা অবস্থায় উদ্ভিদ যাতে খুব সহজে লবণাক্ততার খারাপ প্রভাবকে এড়িয়ে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে, তার জন্য
অ্যান্টিঅক্সিডেন্ট সহায়তা করে। এবারে বলতে হবে কার্বোহাইড্রেট এবং পলিস্যাকারাইড, এগুলো মাটির মাইক্রোবসদের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে, মাটির স্বাস্থ্য এবং গঠন উন্নত করে, যা উদ্ভিদ বৃদ্ধিকে উৎসাহিত করে। তাহলে মোটামুটিভাবে এটা দেখা যাচ্ছে যে উদ্ভিদের প্রয়োজনীয় বহুবিধ উপাদান এর মধ্যে রয়েছে, ফলে এটা একটা সারের মাধ্যমে গাছের একাধিক প্রয়োজন মিটতে পারে, যেটা অন্য কোনো একটা সারের মাধ্যমে এত সহজে মেটানো সম্ভব নয়, যে কারণে একে প্লান্ট বুস্টার হিসেবে বিবেচনা করা হয়। এবার তাহলে একটা জিজ্ঞাসা তৈরি হতে পারে যে এতেই যদি প্রায় সব উপাদান মজুদ থাকে, তাহলে আমাদের অন্যান্য প্রচলিত জৈব বা অজৈব সার ব্যবহার করা দরকার কি? এর উত্তরে বলতে হবে, আমরা যদি এর প্রধান পুষ্টি উপাদানের তালিকাটার দিকে একবার তাকাই, তাহলে দেখব যে একটা গাছের N.P.K এর যে পরিমাণ প্রয়োজন হয়, সেটা যদি আমরা এই সারটার মাধ্যমে মেটাতে যাই, তাহলে সেটা বেশ ব্যয় সাপেক্ষ হবে, এবং যে পরিমাণে প্রয়োগ করতে হবে তাতে অন্যান্য উপাদানগুলোর পরিমাণ মাটিতে বেড়ে যেতে পারে, যেটা উদ্ভিদের ক্ষতির সম্ভাবনা। তাই এটা মূলত গৌণ উপাদান, শ্লেষ উপাদান এবং অন্যান্য যেমন হরমোন ইত্যাদির প্রয়োজন মেটাবার জন্যই ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে গৌণ উপাদানগুলোর অধিকাংশ এর মধ্যে থাকার ফলে এপসম সল্ট, জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট, বোরন পাউডার ইত্যাদি একাধিক পৃথক পৃথকভাবে কেনা এবং ব্যবহারের ঝুঁকিটা অনেকখানা কমে যায়। এবার তাহলে আসা যাক এর উভয় ধরনের ফর্মের ব্যবহার, পরিমাণ, ফ্রিকোয়েন্সি এবং পদ্ধতির প্রসঙ্গে। এ প্রসঙ্গে আলোচনা শুরু করার আগে বলে নিই, সিউইড এক্সট্র্যাক্ট লিকুইড এবং গ্রানুলার বা পাউডার যে ফর্মেই হোক না কেন, এগুলো একের অধিক কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং বিক্রি করে। প্রত্যেকেই তাদের প্রোডাক্টের জন্য নির্দিষ্ট ব্যবহার পদ্ধতি তাদের প্রোডাক্টের লেবেলে লিখে রাখে। তাই যে ফর্মেই ব্যবহার করা হোক না কেন, সেটার প্রোডাক্ট লেবেল দেখে তারপর সেই নির্দেশ অনুযায়ী ব্যবহার করাই ভালো। কারণ হলো বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের ঘনত্বের তারতম্য হতে পারে। এখানে যে পরিমাণ বলা হলো, কোনো প্রোডাক্টে দেখা গেল সেখানে বেশি ব্যবহার করতে বলা হয়েছে, আবার কোনো প্রোডাক্টে দেখা গেল কম ব্যবহার করতে বলা হয়েছে। তবে আমাদের আলোচনায় বিভিন্ন ফর্মের জন্য পরিমাণ, ফ্রিকোয়েন্সি এবং পদ্ধতি দেওয়া হলো, সেটা অবশ্যই ইন জেনারেল এবং এডুকেশনাল পারপাস। তাহলে প্রথমে লিকুইড সিউইড এক্সট্র্যাক্ট, এর ব্যবহার মূলত দুভাবে, মাটিতে প্রয়োগ আর ফলিয়ার স্প্রে। উদ্ভিদের বৃদ্ধি, চাপ থেকে পুনরুদ্ধার ইত্যাদির জন্য মাটিতে প্রয়োগ করা যেতে পারে, আর ফলিয়ার স্প্রে খুব দ্রুত পুষ্টি শোষণের জন্য সরাসরি পাতায় স্প্রে করা হয়ে থাকে। এবার পরিমাণ, পটেড প্লান্টের ক্ষেত্রে প্রতি লিটার মাটি হিসাবে এখানে পরিমাণ বলা হলো। প্রতি লিটার জলে 5 থেকে 10 ml লিকুইড মিশিয়ে ব্যবহার করা হয়। 5 থেকে 10 ml মানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো। আবার সরাসরি ভূপৃষ্ঠে ব্যবহার করা হয়, তখন প্রতি বর্গফুট মাটিতে 10 থেকে 20 ml প্রতি লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে হবে। এবার ব্যবহারের ফ্রিকোয়েন্সি, সাধারণভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত, চীন, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান ইত্যাদি যে দেশগুলো রয়েছে, এখানে এপ্রিল থেকে জুন মাস গ্রীষ্মকাল, গরম এবং শুষ্কতায় উদ্ভিদের জল ধরে রাখার ক্ষমতা বাড়াবার জন্য সিউইড লিকুইড প্রতি 10 থেকে 15 দিনে প্রয়োগ করা যায়। জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকাল, বর্ষায় আর্দ্র আবহাওয়া হওয়ার কারণে লিকুইড 20 থেকে 25 দিন অন্তর প্রয়োগ করা উচিত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি শীতকাল, শীতে উদ্ভিদের বৃদ্ধি ধীর হয়, তাই প্রতি 30 দিন মানে 1 মাস অন্তর প্রয়োগ করলেই যথেষ্ট। মার্চ থেকে এপ্রিল বসন্তকাল, বসন্তে উদ্ভিদের একটু দ্রুত বৃদ্ধি হয়, তাই এই সময়ে 15 থেকে 20 দিন অন্তর প্রয়োগ করলে ভালো হয়। এবার আসি বিশেষ পরিস্থিতি, যেমন চাপ থেকে পুনরুদ্ধারের পরিস্থিতি যদি এসে দাঁড়ায়, মানে কোনো কারণে উদ্ভিদের উপর যদি চাপ সৃষ্টি হয়, সেটা রিপোর্টিং এর জন্য হতে পারে, প্রচন্ড হিটে পড়ে থাকার কারণে হতে পারে, আচমকা হঠাৎই প্রচন্ড ঠান্ডা পড়ে যাওয়ার কারণে হতে পারে, অথবা খুব জোরালো প্রুনিং করার পর কোনো চাপ তৈরি হতে পারে। তখন প্রয়োজন হলে 1 থেকে 2 সপ্তাহ অন্তর এবং অবস্থা বুঝে দরকার হলে আরো ঘন ঘন প্রয়োগ করাও যেতে পারে। এবার পদ্ধতি, যেহেতু এটা লিকুইড তাই জলে মিশিয়েই ব্যবহার করা হয়। মাটিতে ব্যবহারের ক্ষেত্রে গাছের গোড়ার চারপাশে সরাসরি ঢেলে দিতে হবে মিশ্রণটা, এবং খেয়াল করতে হবে যে টবের ওপরে থাকা মাটির সম্পূর্ণ অংশটা যেন এই মিশ্রণ দিয়ে ভিজে যায়। এবার ফলিয়ার স্প্রে, পাতা এবং কাণ্ডের উপরে যাতে সমানভাবে মিশ্রণটা ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করার জন্য স্প্রে মিস্ট মোডে করলে ভালো হয়। আর অবশ্যই সকাল অথবা বিকেল সূর্যের উত্তাপ থাকবে না এরকম সময়ে স্প্রে করা দরকার, তা না হলে সিউইডের ফলিয়ার স্প্রে সূর্যের আলোতে করলে গাছের পাতা পুড়ে যেতে পারে। এবার গ্রানুলার অথবা পাউডার ফর্ম,
গ্রানুলার ফর্ম মোটামুটি মাটিতেই ব্যবহার করা হয়, তবে পাউডার ফর্মটা মাটিতেও ব্যবহার করা হয়, আবার ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে আমরা গ্রানুলার ফর্মের ওপরেই কথা বলছি এবং সেটা মাটিতে প্রয়োগের উদ্দেশ্যে। পটেড প্লান্টের ক্ষেত্রে প্রতি লিটার মাটিতে 10 থেকে 20 গ্রাম গ্রানুলার সিউইড প্রয়োগ করা হয়। এটা প্রায় 1 থেকে 2 চামচ মতো। ফ্রিকোয়েন্সি প্রাথমিকভাবে বলা যেতে পারে গাছ লাগানোর সময় এবং বৃদ্ধির যে মরশুম তার শুরুর দিকে মাটিতে মেশানো হয়। এবার রক্ষণাবেক্ষণের জন্য গ্রীষ্মকাল এপ্রিল টু জুন এই অবস্থায় প্রতি মাসে একবার, জুলাই টু সেপ্টেম্বর বর্ষাকাল প্রতি 1.5 থেকে 2 মাসে একবার, অক্টোবর থেকে ফেব্রুয়ারি শীতকাল, শীতে প্রতি 2-3 মাসে একবার প্রয়োগ করা যেতে পারে। মার্চ থেকে এপ্রিল বসন্তকাল, এ সময়ে উদ্ভিদের বৃদ্ধি বেশি, তাই প্রতি মাসে একবার প্রয়োগ করা যেতে পারে। এবার পদ্ধতি, গ্রানুলার সার মাটির উপরে 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে এই সম্পূর্ণ মাটিটার সাথে মিশিয়ে প্রয়োগ করলে ভালো হয়। এটা রোপণের আগে হলে সম্পূর্ণ মাটির সাথেই মেশানো হয়। আর স্থায়ী গাছ যেটা অলরেডি বসানো আছে, পটেড হোক বা ভূপৃষ্ঠে হোক, সেক্ষেত্রে তার চারপাশেই আমাদের করতে হবে। আরেকভাবে দেওয়া যায়, মাটির ওপরে দানাগুলো ছড়িয়ে দেওয়া হয়। এবার একটা গার্ডেন ফর্ক দিয়ে ওপর থেকে মাটির স্তরকে হালকাভাবে খুঁড়ে নিয়ে সেটার সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। গ্রানুলার ফর্ম প্রয়োগের পর অবশ্যই দানাগুলো দ্রবীভূত করার জন্য উপযুক্ত জলের সরবরাহ দিতে হবে। এবার উভয় ধরনের ফর্মের জন্যই বিশেষ কিছু পরামর্শ। সবসময় প্রোডাক্টের লেবেলে ম্যানুফ্যাকচারার যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলোকে মাথায় রেখে প্রয়োগ করা উচিত। পরিমাণের ব্যাপারে সচেতন থাকতে হবে। পুষ্টির ভারসাম্যহীনতা এবং উদ্ভিদের চাপ, এই দুটোকে যেন এড়ানো যায়। পরিমাণ অতি কম হয়ে গেলে আমরা হয়তো ভাববো যে হ্যাঁ সঠিক দিলাম, কিন্তু পুষ্টির ভারসাম্য থাকবে না। আবার পরিমাণে বেশি হয়ে গেলেও বিভিন্ন পুষ্টির ভারসাম্যহীনতা তৈরি হবে, সেই সঙ্গে সঙ্গে উদ্ভিদের চাপ বৃদ্ধি পাবে, ওভার নিউট্রিয়েন্টসের চাপ তৈরি হবে। নিয়মিত গাছের ওপর পর্যবেক্ষণ রাখতে হবে। প্রয়োগ করার পর গাছের প্রতিক্রিয়া কি আসছে সেটা নিয়মিত লক্ষ্য করলে গাছের সবথেকে ভালো বৃদ্ধি এবং প্রয়োগের হার আমরা নিজেরাই ঠিক করতে পারবো। তাহলে আজকের আলোচনায় সিউইড এক্সট্র্যাক্টের বিভিন্ন ফর্মের ব্যবহার, পরিমাণ, পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। হর্টিকালচার বা গার্ডেনিং সংক্রান্ত কোন ধরনের এপিসোড আপনাদের পছন্দ বা প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের কমেন্টের ওপরেই আমি জানতে পারবো, তাহলে তার উপরেই এপিসোড বানাতে চেষ্টা করব। আমাদের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। যদি আজকের এপিসোড আপনাদের ভালো লাগে এবং কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।